ডাক্তারের সাথে তর্কাতর্কি চলা অবস্থায় চলে আসে আরুষের বন্ধু মাহিন। ফরনের এলোমেলো জামা কাপড় আওলা চুল দেখে বোঝা যায় ঘুম থেকে উঠে সরাসরি হাসপাতালে এসেছে সে। মাহিন বেশ বিস্মিত, এত রাতে কি এমন হলো যে হাসপাতালে জরুরি ডাক পড়ল। হসপিটাল কাউন্টার পেরিয়ে সামনে যেতেই মাহিন আরুষও ডাক্তারের চিল্লাফাল্লা শুনতে পায়। তাকে অবশ্য অবাক হয় না। মাহিন জানে আরুষ কেমন, তাই বিস্ময় প্রকাশ না করে আরুষকে প্রশ্ন করে, তুই ডাকলি কেন? আঙ্কেলের কিছু হয়েছে? আরুষের উচিত ছিল বরাকান্ত হয়ে কিছু একটা জবাব করা। অবশ্যই ইতিবাচক জবাব আশা করা যায় আরুষের থেকে, কিন্তু সেসবের ধার না দেরে আরুষ সরাসরি প্রশ্ন ছুড়ল, এ পর্যন্ত কয়বার রুম ডেট করেছিস? মাহিন চমকে ওঠে অনর্থক প্রশ্নে। ফোন স্ক্রিনে সময় দেখে রাত 3:40। গভীর রাতে এই খামোখা প্রশ্ন করতে ডেকেছে আরুষ তাকে? এসবের কোনো মানে হয়? তুই ফালতু আলাপ করতে যাচ্ছিস আমায়? নাটক না করে সোজাসুজি উত্তর দে, ঘুরিয়ে কথা বলবি না। কি উত্তর দিব? ওই যে কতগুলো মেয়ের সাথে শুয়েছিস। রাগ সংযত করে উত্তর দিল, 3টা সম্ভবত। প্রস্টিটিউট নাকি গার্লফ্রেন্ড? তুই এত শুনে কি করবি? খিটখিটে মেজাজে, দরকার আছে। আচ্ছা, 3 জনের মধ্যে কারো কি সিরিয়াস টাইপ ব্লিডিং হয়েছিল? ব্লিডিং কেন হবে? কি বলিস এসব? অবাক কণ্ঠে, কেবিনে বউ আছে, জানি না কি হলো, জাস্ট আধা ঘন্টার জন্য ধরেছিলাম, তাতেই মরো অবস্থা। মাহিনের মাথার উপর দিয়ে গেল কথাটা। থম মেরে কিছু প্রহর আরুষের মুখের দিকে চেয়ে রইল সে বোকার মতো। বোঝার চেষ্টা করলে এ কথার অর্থ কিন্তু লাভের লাভ হলো না। চরম বিস্ময় নিয়ে আবার তাই প্রশ্ন করলো, বউ মানে কার বউ? বোকার মতো প্রশ্ন করিস কেন? হসপিটালে আমি তাহলে বউ নিশ্চয়ই আমার। চোখ বড় বড় করে ফেলে মাহিন। পৃথিবীর অষ্টম আশ্চর্যজনক কিছু ঘটে গেছে। তুই বিয়ে কবে করলি? আরও ভাবলেছিনভাবে জবাব করলো, কাল রাতে। সত্যি বিয়ে করেছিস? কিন্তু কাকে? কে আবার তোর করলা রানীকে? বাইরে থেকে তেমন তেতো, ভেতরে তার ঢাবল মিষ্টি, শুধু ইমিডিয়েটই কম, নয়তো একবার টাচ করলে কেউ মরতে বসে। মাহিন কথা বলতে ভুলে গেল। অতিশ আশ্চর্য চোখের পলক ফেলতেও ভুলল। নিজের কানকে সে বিশ্বাস করতে পারছে না। কাল পর্যন্ত সবচেয়ে অপছন্দের মানুষকে আরও বিয়ে করে ফেললো, বিয়ে করে আবার হাসপাতালেও ভর্তি করলো। তুই কি করেছিস করলা রানীকে? ঢং করিস কেন তুই শালা? বিয়ে করে কি করে জানিস না? তাহলে হাসপাতালে? বললাম না, ইমিউনিটির অভাব। এটুকু কলিজা নিয়ে আমার সাথে লাগতে আসে, 1 সেকেন্ড বোল্ড আউট করে দিয়েছি। শয়তানি হাসি দে, তাই বলে রেফ করবি? বেশি হয়ে গেল না? আরুষ জবাব দিল না। কেবিনের সামনে চোখ বুজে বসে রইল। বেঈমান মন কোথাও না কোথাও অনুতপ্ত, কিন্তু আরুষ মানতে নারাজ। বারবার সে মনকে বোঝাচ্ছে, যা হয়েছে বেশ হয়েছে, এটাই উচিত শাস্তি মেহেরের। ফজরের আজান পড়েছে কিছুক্ষণ। নার্স মাত্র জানিয়ে গেছে মেহেরের জ্ঞান ফিরেছে, এখন সে ভালো আছে। আরুষ আর গেল না মেহেরকে দেখতে। স্বস্তির নিঃশ্বাস ফেলে চোখ বুজে বসে রইল। চোখ টেনে আসছে। সারা রাত ঘুমানো হয়নি, ফলে ক্লান্তিতে শরীর জিম ধরে আছে। পাশেই মাহিন বসা। সে অবাক চোখে দেখে যাচ্ছে আরুষকে। এই ছেলে দেখতে যত ঠান্ডা, ভিতরটা ততই হিংস্র। একবার আড়াল থেকে মেহেরকে দেখে এসেছে সে। 2 দিন আগের মেহের আর আজকের মেহেরের মাঝে আকাশ পাতাল তফাৎ। নার্সের থেকে শুনেছে 3টে সেলাই সহ 2 ব্যাগ রক্তে লেগেছে। চেহারার সব লাবণ্য শুকনো ফুলের পাপড়ির মতো জড়ে গেছে এক রাতে। রক্তশূন্য প্যাকাশে লাগছে দেখতে। কি করুণ অবস্থা করেছে পাষাণ ছেলে। ভেতরে আসলেই আরও সে দয়া মায়া নেই। মাহিন ঘৃণার চোখে তাকিয়ে রইল আরুষের দিকে। আরুষকে তার বিশেষ পছন্দ নয়। বড়লোক বাবা ছেলেবিদের সুযোগ সুবিধা পাওয়ার লোভে সঙ্গ দেয় মাত্র, নয়তো এমন হিংস্র ছেলেকে কে নিজের বন্ধু বানাবে? মাহিন নিজেও তুলসী পাতা নয়, কিন্তু সে কোনো মেয়েকে জোর করে ছোঁয়নি। নারীর নেশা থাকলেও সেই নেশা আরুষের তদ্রুপ নেই। চোখ লেগে এসেছিল আচমকা ঠাস শব্দে। মাহিনের তবদাভাব কেটে যায়। ঝড়ের বেগে কে যেন থাপ্পড় বসিয়েছে আরুষের গালে। মাহিন বরকে গেল, থতমেত খেলো। পরক্ষণে রুহুল শেখকে দেখে ডুব গিলল। মুখের এক্সপ্রেশন দেখে মনে হলো চোরটা যেন সে নিজে খেয়েছে, আরুষ নয়। এদিকে আরুষ এখনও নির্বিকার, অনুভূতিহীন, শান্ত। চোখ ছেয়ে ঘুম ভেঙেছে। উচিত ছিল একটুখানি তথমত খাওয়া, ভরকে যাওয়া, কিন্তু সেসব হচ্ছে কই? আরুষকে দেখে মনে হচ্ছে সে জানতো এমন কিছু হতে পারে, তাই ওর মাঝে কোনো ভয় নেই।
আতঙ্কে ছাপ নেই মুখে, আশ্চর্য ভাব নিয়ে নির্বিকে শুধুই নির্বাক। তোকে ছেলে পরিচয় দিতে ঘেন্না হয় আমার। আর কত আরুষ, কত নিচে নামবি তুই? শেষ পর্যন্ত মেয়েটাকে হসপিটালাইজড করলি। তোর মা নাই বলে সব অন্যায় মুখ বুঝে সহ্য করেছে। আর না, দর্শকের শাস্তি হওয়া উচিত। কোনো রেফিস্টকে আমি ছেড়ে দিব না। অফিসার ওকে নিয়ে যান। মাহিন এবার সত্যি সত্যি ভয় পেল। আরুষ যতটা ভাবলেছেন তার ডাবল ডেঞ্জারাস। আরুষের বাপ ছেলের কাহিনী সে বুঝতে পারে না। নিজে ছেলেকে এক তো কাল প্রশ্রয় দিয়ে এসেছে, আজ আবার নিজেই পুলিশে দিতে চাইছে, পুলিশ সাথে করে নিয়েও এসেছে। বাবার হাতে চড় খেয়ে আরুষ মুচকি হাসলো। বাবার চোখে চোখ রেখে শান্ত স্বরে বলল, রাগ করো না বাবা, আমি বুঝতে পারিনি এমনটা হবে। তুমি কচি খোকা, এত বড় ভুল কি করে হয়? মেয়েটাকে তুমি মারতে চাও? স্ক্রাউন্ডেল, বউকে কেউ মারতে চায় না বাবা। আমি অতটাও খারাপ না, আদর করেছিলাম শুধু। কে জানতো পৃথিবীতে কাউকে আদর করেও শান্তি নেই? আসলে ভালোর জামানা নেই বাবা। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার চোখের সামনে থেকে যাও এক্ষুনি। আজ থেকে তুমি আমার ত্যায্য পুত্র। ফাঁসি না হোক, যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করতে পারি, ঠিক করব। আমি তোমায় ছাড়িয়ে আনবো না। ইজ ইউর উইশ বাবা, কিন্তু যাওয়ার আগে বউয়ের সাথে আমার কিছু প্রাইভেট টক আছে, সেরে নেই। তোমার পরিকল্পনা মাফিক নবাব বেগমের শেষ দেখা আজই। শেষবার কয়টা চুমু খেয়ে আসি অন্তত, এখন আর মির্জাপুরি করো না বাপ বলেই কেবিনে ঢুকে গেল আরুষ। রুহুল শেখ সহ মাইন চোখ বড় বড় করে চেয়ে রইল সেদিকে। জেলে যাচ্ছে জেনেও আরুষের মনে কি দারুণ আমেজ। বউর সাথে রোমান্সের পরিকল্পনা করছে ঠান্ডা মেজাজে, মনে এক ফোঁটা ভয় ডর নেই। কি দিয়ে তৈরি সে? আশ্চর্য। মাথার উপর দিয়ে ঘূর্ণমান সিলিং ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে চোখের জল ফেলছে মেয়ে। দুর্বল শরীরে ভীষণ ব্যথা। মাকে খুব মনে পড়ছে। জীবনের কঠিন সময়ে মায়ের উষ্ণ কোলখানায় ভীষণ প্রয়োজন ছিল। ভীষণই নিজের খেয়ালে এতই মগ্ন হয়ে ছিল যে মেহের লক্ষ্য করল না আরুষ কেবিনে কখন ঢুকেছে। মেহেরকে আনমনা দেখে আরুষ তার বেডের পাশের স্টিলের চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে খুব মনোযোগে মেহেরকে প্রত্যক্ষণ করে। মেয়েটার প্রতি আর কোনো রাগ অবশিষ্ট নেই। ওকে দেখে তার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে না, বরং করুণা হচ্ছে। যার প্রতি করুণার অনুভূতি আসে তার উপর কি আর ক্ষোভ প্রকাশ করতে পারে হৃদয়? কেমন আছো মেহেরজান? আরুষের কণ্ঠ পেয়ে এক নজর তাকায় মেহের। সঙ্গে সঙ্গে রাগে ঘেন্নায় গা গুলিয়ে আসে। মুখ ঘুরিয়ে চোখ বুজে নেয় মেহের। লোকটাকে চোখের সামনে একদম সহ্য হচ্ছে না। আমি জানি তুমি আমাকে প্রচণ্ড ঘেন্না করো মেহেরজান, আজকের পর আরও বেশি। তাতে আমার কিচ্ছু আসে যায় না। তোমার উপর আমার আর কোনো রাগ নেই। ভেবেছিলাম অনেক অনেক শাস্তি দেব, কিন্তু তোমার সহ্য সীমা অল্প জেনে আর ইচ্ছে হচ্ছে না। তুমি অসহায় দুর্বল প্রকৃতির মেয়ে, আমি কাপুরুষ নই, তাই দুর্বলকে আর কোনো সাজা দিব না। তোমার জন্য এইটুকু ইনাফ ছিল। আপাতত জেলে যাচ্ছি। ডিভোর্স পেপারে বিয়ের সময়েই সই নিয়েছি তোমার। ডিভোর্স হয়ে গেছে সেহেতু তুমি এখন মুক্ত। আগের জীবনে ফিরে যাও। ভালো থেকে মেহেরজান। মেয়ে চোখ তুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আরুষের মুখের দিকে। আরুষকে অবাক হয়ে দেখছে মেহের। বিশ্বাস হচ্ছে না লোকটা এত খারাপ। বিয়ে সইয়ের সাথে সাথে ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়েছে। ওর এত বড় সর্বনাশ করে আরুষ এখনও ভাবলেছিন বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক সিমটি অপরাধ বোধ কি তার হওয়া উচিত ছিল না? দরজার ঠেলে তক্ষুনি এক আগন্তুকের প্রবেশ করলো কেবিনে। গায়ে তার ঘর্মাক্ত পুলিশের খাকি পোশাক, পিঠের অর্ধেক বিজেখানি নীল রংটা কালসে নীল হয়ে আছে। তার চেহারায় ভীষণ গম্ভীরতা, চোখ দুটো ভীষণ লাল। সারা রাত বোধ হয় ঘুম হয়নি। বোধ হয় নয়, নির্বিকারে বলা যায় সারা রাত তার ঘুম হয়নি। কপালে চিন্তার বাজ কেবিনে ঢুকে মেহেরকে দেখেই আবিরের সারা শরীর অবশ হয়ে আসলো। বুকে দপ করে কি যেন বাড়ি খেলো, ধমকে গেল দৃষ্টিজোর। বেডে শুয়ে থাকা বিধ্বস্ত মেহেরকে দেখে বুকে চিনচিন ব্যথা শুরু হলো। করুণ অসহায়তা প্রকাশ করলো অনুভূতিরা। প্রেয়সীর বিধ্বস্ততা কি কোনো প্রেমিকের চোখ কখনো সহ্য করতে পারে? না। আবিরকে খেয়াল করতে বেশি সময় নিল না মেহের। কঠিন সময়ে আপনজনকে চোখের সামনে দেখে বুকে চেপে রাখা আবেগেরা ফুল ফেঁপে উঠল। উচ্ছ্বসিত হলো দৃষ্টি। সেদিকে পর্যবেক্ষণ করে আবিরের শরীর কাঁপছে। প্রেয়সীর এই অবস্থার জন্য কোথাও না কোথাও কি সে দায়ী ছিল না? মেহু পাখি, কম্পিত কণ্ঠে ডাকে আবির। মেহের অশ্রু টলমল চোখজোড়া মেলে আছে তার দিকে। যে কোনো মুহূর্তে খাড়ির জল ঘুরে পড়বে গালে। কাঁদলে স্কিন নষ্ট হয়ে যাবে মেহু। যার জীবনী নষ্ট তার কি স্কিন নষ্টের ভয় থাকে ভাইয়া?
আবিরের বুকটা চ্যাত করে উঠল। ছোটবেলায় মেহের কাঁদলে আবির ওকে ভীষণ খেপাতো। বিজ্ঞানের ভাষায় বুঝিয়ে বলতে, চোখের পানিতে খারির pH থাকে মেহুম, যার স্কেল 7-8। কাঁদিস না, তোর স্কিন নষ্ট হয়ে যাবে কিন্তু। আশ্চর্য সত্য, এই কথা শুনে মেহেরের হাত পা চোরাচুরি টাইপ কান্না ব্যানিশ হয়ে যেত। আর আজ কেন কাজ করছে না এই ট্রিক্স? রুক্ষ হাতে আবির মেহেরের গাল ছুলো, কাটা ঠোঁটে আলতো হাত বুলালো। যে মেয়েটাকে ছায়ার মতো আগলে রেখেছে আজ 22 বছর, একদিন শহরের বাইরে তাকে রেখে আসতে মেয়েটার উপর এত বড় দুর্যোগ নেমে আসলো। বিধাতা কেন এমনটা করলো? ফুলের মতো মেয়েটার ভাগ্যের যন্ত্রণা কেন লিখলো? আবির খেয়াল করলো বুকের সিনসিন ব্যথাটা ক্ষণে ক্ষণে প্রখর হচ্ছে। এ ব্যথা থেকে কি তার মুক্তি নেই? মেহেরের হাত শক্ত করে মুঠোয় ধরে চোখের জল মুক্ত করলো আরুষ। নিজেকে আর নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। মেহের নিঃশব্দে কাঁদছে। সাফেদ বালিশের কাবার অনেকটা ভিজে উঠেছে, কিছুটা ফানি এসে কানে কোটরও স্থান করে নিয়েছে। সেদিকে মেহেরের খোঁজ নেই। খুব দেরি করে ফেলেছে ভাইয়া। সাফা অভিমান, কান্নারত কম্পন সই ঠোঁটও অনেকটা আক্ষেপ মিশে মেহেরের কণ্ঠস্বর কঠিন শোনালো। বুক কাঁপলো আবিরের, গলা শুকিয়ে আসলো অপরাধ বোধে। মনে হলো কলিজাটা কেউ খামছে, কামড়ে কামড়ে খাচ্ছে। মেহু, বিশ্বাস কর পাখি, আমি ফোন ট্র্যাক করার চেষ্টা করেছি, কিন্তু ততক্ষণে সিম ডিঅ্যাক্টিভ করে ফেলায় এক্সাক্ট লোকেশন পাওয়া যায়নি। সারা রাত আমি নানান জায়গায় খুঁজেছি মেহু, ভাগ্য আমি হেল্প করেনি। আমায় মাফ করে দে পাখি, আমার জন্য তোর সাথে এমন ঘটলো। আমায় মাফ করে দে মেহু। মেহেরের ডান হাত ধরে পাগলের মতো ফলাপ করতে করতে কাঁদছে আবির। মেহেরের বাম হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে মর্মাহত হরিণীর ন্যায় বলল, তুমি নির্দোষ ভাইয়া, দোষ আমার ভাগ্যের। কিন্তু তুমি চিন্তা করো না, ভাগ্য আমায় হারাতে চাইলেও আমি ভাগ্যের কাছে হারব না। আবির বুঝলো অতি সুখে পাথর হয়ে গেছে মেহের। আবির কিছু বলে না আর। ঘাড় ফিরিয়ে আরুষের দিকে তাকায়। আরুষ নীরব দর্শকের ভূমিকা পালন করে পর্যবেক্ষণ করে যাচ্ছিল তাদের দুজনকে। আবির ওর দিকে তাকালে নিজের দৃষ্টি সরায় আরুষ। বিরহী মেজাজ বিভৎস রাগে জ্বলছে উঠে আবিরের। আরুষের উপর ঝাঁপিয়ে পড়ে এলো ফাতারি নাকে ঘুষি বসাতে থাকে, ক্রুট বাক্যা আওড়ায় সেই সাথে। অবাক কাণ্ড, আরুষ আত্মরক্ষার চেষ্টা করছে না, ইচ্ছে করেই যেন মারগুলো খাচ্ছে। মেয়ের অস্থির হয়ে উঠল আচমকি আবিরের আক্রমণে। আবিরকে থামাতে চেয়ে ডাকলো অসংখ্যবার। আরুষের নাক ফেটে রক্ত গড়াচ্ছে, সেদিকে আবিরের হুঁশ নেই। রাগ উন্মাদ হয়ে উঠেছে সে। এদিকে মেহেরের চেঁচামেচি আর কেবিনে জিনিসপত্র ভাঙার আওয়াজ পেয়ে কতক নার্স, কনস্টেবল সহ রুহুল শেখ ও মাহিন হন্ততন্ত হয়ে কেবিনে ছুটে আসে। কোনো মতে আরুষকে ছাড়ানো হয় আবিরের হাত থেকে। আবির তখনও অশান্ত, অস্থির, শীতল, ভীষণ ছুটোছুটি করছে ঘন ঘন গর্জন দিয়ে। তীব্র রাগ দেখে বেশ ঠাউর করা যায় ছাড়া ফেলে আরুষকে জানে মেরে দিতে হাত কাঁপবে না, এবং এটাই আবির চায়। তুই আমার মেহুকে কোন সাহসে ছুঁয়েছিস সুরের বাচ্চা? জানে মেরে দিব। কেন ধরেছিস তুই? কেন ছুঁয়েছিস মেহুকে? পরিস্থিতি হাতের বাইরে। সারা হাসপাতালের লোক জড়ো হয়েছে কেবিনের সামনে। কারো মুখে কৌতূহল, কারো চোখে মারামারি দেখার উৎকট আনন্দ। রুহুল শেখ ফস করে দীর্ঘশ্বাস ফেললেন। অস্বস্তি আর লজ্জায় মাথা হেঁট হওয়ার সাথে সাথে শরীরটাও খারাপ করছে। বয়স তো কম হলো না। কোথায় ছেলে, পুত্র, বধূ, নাতি নাতনি নিয়ে আনন্দে জীবন কাটাবে, অথচ ঘটে গেল উল্টো। জীবনে এক ফোঁটা স্বস্তি কি জানলেন না? অনামিকা তাকে ছেড়ে যাওয়ার সাথে সাথে জীবনের সকল সুখ শান্তিও নিংড়ে নিয়ে গেছে। অনামিকা যাওয়ার পর থেকেই তার ছেলের জীবন এলোমেলো। আর যা যা হচ্ছে সব কিছুর জন্য কি সেই মহিলা দায়ী নয়? নিজেকে তো বেশ আছে, ছলনাময়ী ভালো আছে, ভালো নেই সত্যিকারের ভালোবাসার মানুষগুলো। নীরবতা ভেঙে রুহুল শেখ অকপটে বললেন, অফিসার, শুধু শুধু ঝামেলা বাড়ছে, নিয়ে যান ওকে। পুলিশ কনস্টেবল আরুষকে হ্যান্ডকাপ লাগাতেই যাবে, তক্ষুনি মেহের চেঁচিয়ে বলল, দাঁড়ান অফিসার, কোন অপরাধের ভিত্তিতে আপনারা আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করছেন? জোর করে হুমকি দিয়ে বিয়ে করা ও অ্যাটেম্প টু রেপ কেসে আমরা ওনাকে অ্যারেস্ট করছি। ভিকটিম আমি। আপনারা আমার জবানবন্দি নেওয়ার প্রয়োজন মনে করলেন না? আপনারা নাকি আইনজীবী, দায়িত্ব কি ভুলে গেছেন? আশ্চর্য ব্যাপার। দেখুন মিস, আবির স্যার সহ রুহুল শেখ নিজে ওনার ছেলের নামে কেস ফাইল করেছে। আমরা বাধ্য ওনাকে অ্যারেস্ট করতে। মেয়ের আগুন চোখে চাইল কনস্টেবলের দিকে। দাঁত কটমট করে বলল, ভিকটিম আমি।
অন্যের কথা শুনে আমার স্বামীকে তুলে নিয়ে গেলে আপনাদের নামে আমি হ্যারাসমেন্টের মামলা ঠুকব। ছাড়ুন ওনাকে। উনি আমায় জোর করেনি। ইট ওয়াজ ইন অ্যাক্সিডেন্ট। আপনারা এখন যেতে পারেন। মেহেরের কথা যেন সবার মাথার উপর দিয়ে গেল। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যেকে ভাগরুদ্ধ। আচমকিক মেহের বোল পাল্টে ফেলল কেন? এমনিতে আরুষ ঠান্ডা মাথার মানুষ, চট করে অবাক হয় না, কারো কথায় প্রতিক্রিয়া দেখায় না। অবাক হবে না করে মেহেরের অচেনা আচরণে আরুষ প্রচণ্ড অবাক হলো। বড়কে গেল চিন্তা ভাবনা। মেহু, কি বলছিস এসব? জোর করিনি মানে কি? সবাই জানে এই ছেলে কত নোংরা। তুই কেন ওকে সেভ করছিস মেহু? অস্থির গলায় আবির বলল, কিছুক্ষণ একা থাকতে চাই। মেহেরের কথা মতো সবাই বেরিয়ে গেল কেবিন থেকে। রয়ে গেল শুধু আবির। সূক্ষ্ম ছাউনিতে সে মেহেরকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। চেষ্টা করছে মেহেরের মনের বাধার খোলাসা করতে। কি করতে চাইছিস তুই মেহু? কেন জানোয়ারটাকে আইনের হাতে তুলে দিলি না? আমি ওর ফাঁসির ব্যবস্থা করতাম। তুই কেন আবার বোকামি করলি মেহু? মেয়ের শীতল দৃষ্টি নিক্ষেপ করে গাঢ় ছাউনির সহিত তাকিয়ে থাকে আবিরের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আমায় আমার মতো হ্যান্ডেল করতে দাও ভাইয়া। আইনের শাস্তি খুব সামান্য। এই শাস্তি তার জন্য নগণ্য। এতটুকু শাস্তি তার প্রাপ্য নয়। মেহু, তোর চোখে আমি প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি। পাগলামি করিস না মেহু, সরে আয়। তোকে জাস্টিস আমি পাইয়ে দিব, একটু বিশ্বাস রাখ। সরি ভাইয়া, জীবনের প্রথম আজ আমি তোমার অবাধ্য হব। আমায় ক্ষমা করো। অন্যায়ের প্রতিবাদ করার জন্য যখন আমার সাথে এত বড় অন্যায় হলো, তখন আমি আর দমে থাকবো না। আর শেখের কঠিন শাস্তি হওয়া দরকার, যা ওকে আমি নিজে হাতে দেব। তুই মায়াবতী, বিধ্বংসী নোস, জেদ করে নিজের ক্ষতি করছিস মেহু। ফিরে আয় পাখি, আমায় একটা সুযোগ দে, আমি সব ভুলিয়ে দেব, তোর সব ব্যথার মলম লাগাবো। একটা সুযোগ দে। হাত চেপে ধরে বলে আবির, আমি কিচ্ছু বলতে চাই না। আমার প্রতিটা যন্ত্রণার 5 to 5 হিসেব চাই। আরুষ শেখকে ধ্বংস না করা পর্যন্ত আমার শান্তি নেই। নারী শুধু মায়াবতীই নয় ভাইয়া, কখনো কখনো নারী বিধ্বংসীও। আমার শান্তি নেই। প্রতিশোধ ছাড়া আমি শান্তি পাবো না। তাকে ধ্বংস হতে হবে আমার হাতে। আবির ফেল করে তাকিয়ে রইল মেহেরের আগুন জ্বালা চোখে, তীব্র রাগে লাল হয়ে যাওয়া মুখগুলোর দিকে। আজীবন যাকে শান্তশিষ্ট মায়াবিনী হিসেবে প্রত্যক্ষ করেছে, হঠাৎ আজ তার চণ্ডাল রূপ মেনে নিতে পারছে না নিরেট মস্তিষ্ক। বুকে ভীষণ ভয়, শঙ্কা। কাউকে ধ্বংস করতে গিয়ে মেহু পাখি নিজেই না ধূলিসাৎ হয়ে অমানুষের কবলে পড়ে। কি জানি কি হয়। ভার্সিটির ক্যান্টিনে আড্ডা জমেছে একদল তরুণীর। কানের বোতল খানিক পর বাবু ঘুরছে। এই সেই গলা ফাটা উত্তেজনার হইচই শোনা যাচ্ছে তাদের মাঝে। মেহের, স্নিগ্ধে, সুশ্রীতে, উন্মিয়া, দীপ ও রাফি 6 জন মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলায় মগ্ন। সবার এক ভার্সিটি হলেও মেহের ও অনিমা আরেক ভার্সিটি। ওরা সবাই কলেজ থাকাকালীন বন্ধু। বহুদিন সাক্ষাৎ মেলে না কারোর সাথে কারো। তাই গোটা করে দেখা করতে মেহের ও অনিমা এসেছে। পুরনো বন্ধুরা এক জায়গায় হলে আড্ডা বসবে না তা কি হয়? কিন্তু শুধুই গল্প করতে গেলে বিষয়টা বোরিং লাগে বলেই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছে তারা। ক্যানের বোতল ঘুরতে ঘুরতে একসময় থেমে এসে যায় অনিমার দিকে। ব্যাস, চোখ মুখ অন্ধকার করে তাকায় সে। না জানে কি করতে বলা হয় এখন। ট্রুথ নেব না? ট্রুথ কাফা গলায়। দীপ মেয়েদের মতো মুখ ভেঙিয়ে বলে, সর, তোর সব সিক্রেট আমাগো জানা আছে। ডেয়ার নিবি তুই? স্নিগ্ধা সহমত প্রকাশ করে বলে, হাসা কইসস? তোরা আজ খাইছি। এই চিচ্চি পরীক্ষা তুই আমারে শিখাই দেশ নেই। বেচারিকে ভয় দেখাস না একদম। ও সাইড নিবি না মেহু, বেরিয়ে একখান হারামি। আজরে ডিয়ার নিতেই হবে। আমি দেখালে স্যার আমার খাতা কেড়ে নিত। আমি ফার্স্ট বেঞ্চে ছিলাম। বোঝ একটু, নাটক না করে ডেয়ার নে, নয়তো তোর রোমিও আবরারের কথা তোর মায়ের কানে দিব। বাড়িতে থাকো তো খুব সতী সাবিত্রী সেজে, তলে তলে তোমার অধঃপতন সম্পর্কে জানে কেউ? বিতে চোখে তাকায় অনিমা। তার সবচেয়ে বড় দুর্বলতা তার গোপন প্রেম। বন্ধুদের যেসে বলেছে এমন নয়, আসলে তার বন্ধুরা ভারী ধূর্ত। শকুনের নজর এড়িয়ে প্রেমের ব্যাপারটা এড়াতে পারেনি। প্রেমে পড়ার 5 দিনের মাথায় বিজি কিস্তিতে ধরা খেয়েছে। ব্যাস, সেদিনের পর থেকে ব্ল্যাকমেল করে যাচ্ছে অনিমাকে। তোরা খুব খারাপ। চোখ মুখ কুচকে বলে অনিমা।
জানি বাপ আমরা খারাপ, আরও খারাপ হমু, তাতে তোর বাপের কি? এখন শুন, বাগান থেকে গোলাপ তুলে দিচ্ছি, তুই গিয়ে আরুষ ভাইয়াকে প্রপোজ করবি। চোখ জোড়া রসগোল্লার মতো করে ফেলে অনিমা কপট রেগে বলে, আমি কেন কাউকে প্রপোজ করব? জীবনেও না, আমি পারবো না। করবে, কারণ এটাই তোমার ডিয়ার সোনা। যাও, শুভ কাজে দেরি করতে নেই। প্লিজ দাঁড়া, তোর মাকে কল দিয়ে কই তোর আবরারের কথা, তোদের কাপল ফিক আছে, প্রভু সহ জানাবো, ভালো হবে না? অনিমার চোখে মুখে আদার গুনিয়ে আসে এবারে, অসহায় চোখে সবার দিকে তাকায়, এক ফোঁটা দয়ামায়া পাওয়ার আশায়, কিন্তু তাতে হতাশ করে বন্ধুর উত্তেজনায় খ্যাক খ্যাক করেই হেসে দেয়। অনিমার সত্যিই খুব রাগ হয়, রাগে শরীর জ্বলে ওঠে তার, দাঁতে দাঁত চেপে ধরে বলে, খুব মজা না আমাকে বাঁশ খাওয়ানোর জন্য? এত উত্তেজনা তোদের? শয়তান, প্রত্যেকটা শয়তান তোরা, আমি তোদের মাফ করব না। হাসরের ময়দানে আমি আল্লাহকে কঠিন বিচার দিব। যা তো, বাসনবাজি ছেড়ে আসলো, কাজ কর যা। আমাদের ভার্সিটির সবচেয়ে বাজে ছেলেকে তুই গোলাপ দিয়ে প্রপোজ করবি, ভয় পাস না, আমরা তোর পিছনেই আছি। সুচরিতা দাঁত কেলিয়ে হাসতে হাসতে বলল, থাপ্পড় টাপ্পড় দিলে হজম করে নিস, আবেগে কিছু বলিস না আবার। ছেলের যা নাওজুবিল্লা মার্কার চরিত্র সবার সামনে দর্শন করে ছেড়ে দিবে। ফাজলামও সাইডে রেখে দীপ এবারে একটু সিরিয়াস কণ্ঠে বলল, আরুষ ভাই বাদ দিয়ে অন্য কারো কাছে পাঠা, ছেলের সুবিধার না, সত্যি চড় মেরে দিলে। আতঙ্কে গলা শুকিয়ে আসছে অনিমার। কোন কুক্ষণে যে বেদ্যপগুলোর সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতে বসেছিল, আল্লাহ শেষবারের মতো রক্ষা করুক, আর জীবনে এদের সাথে খেলবে না। চোখ মুখে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে অনিমার, ঢুক গিলে রাশবাড়ি কণ্ঠে বলল, এমন ছেলের কাছে বলির ফাটা করে পাঠাবি তোরা? ছি। মেহের বেশ কিছুটা সিরিয়াস হয়েই বলে, থাক না স্নিগ্ধ, অন্য কিছু করতে বল। আমার মনে হয় এ ডের বেশি রিস্কি হয়ে যাচ্ছে। লাইফে রিস্ক না নিলে লাইফ শুকায় না, শুটকি মাছের মতো ফোনা হয়ে থাকবে। একটু সাহসের দরকার। অনিমা মিতু আজকের পর কিছুটা সাহসী হবে, ভয়কে জয় করতেই হবে দোস্ত। যা, জিতলে আপনার আর দিখাতে তু শেরনি হে। মেহেরও দ্বীপ ব্যতীত বাকিরা একসাথে সুর মিলিয়ে বলে, দীঘা দে। অনিমা গাড়গড়ের মতো বসে থাকে কিছুক্ষণ, মনে সাহস আনার চেষ্টা করছে, তাছাড়া উপায় কি? দোয়া দূরত পড়তে পড়তে আরুষের দিকে পা বাড়ালো সে। দ্বীপ দূর থেকে দেখিয়ে দিয়েছে তামাটে চেহারার সাফা শ্যামা ছেলেটা আরুষ। চিন্তা আর একটু সুবিধা করে দিতে গায়ে ছড়ানো জিগজ্যাগ মেরুন শার্ট দেখিয়ে দিয়েছে। আরুষ তখন ক্যান্টিনের পূর্ব দিকের কোণের বটগাছের নিচে বসে সিগারেট টানছে, সাথে মাহিন, কৌশিক ও অন্তু। আরুষের মুখ বরাবরের মতো গম্ভীর। যেহেতু অনিমা প্রথম আরুষকে দেখছে, তাই তার গাম্ভীর্য ঠিক ধরতে পারল না সে। দুরু দুরু বুকে দাঁতে দাঁত চেপে ধরা পায়ে চালিয়ে আরুষের সামনে দাঁড়ালো। আরুষও তার বন্ধুরা চোখ ছোট করে চেয়ে আছে অনিমার দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে এখানে অচেনা অনিমার মতলব। অনিমা কাঁপতে কাঁপতে আরুষের দিকে গোলাপ এগিয়ে দিল, ঠিকই, কিন্তু গলা দিয়ে একটা আওয়াজও বের করতে পারলো না। মনে হলো কেউ গলায় সুপার গ্লু আটা দিয়ে ঢেলে দিয়েছে। আরও হিমশীতল ছাউনি নিক্ষেপ করে গম্ভীর গলায় প্রশ্ন করে, কে তুমি? অনিমা কাঁপতে কাঁপতে মুখ খোলে, ভয়ে নার্ভাস লাগছে, তবু খুব চেষ্টার পর তোতলা স্বরে বলতে সক্ষম হলো, আই লাভ ইউ। কোনো এক অজ্ঞাত কারণে মেজাজা যেমনি তুঙ্গে ছিল আরুষের। এই মেয়ের ভালোবাসা বিজ্ঞানও দেখে খারাপ মেজাজের উপরও হলো স্কোয়ার পড়ল। সিগারেট ফেলে ফাঁ দিয়ে ফিসে অনিমার দিকে আগুন চোখে তাকালো আরুষ। গম গমে সুরো কটমট শখ করে বলে, তোদের মেয়েদের শরীরে খুব জ্বালা না? যেই দেখলি টাকাওয়ালা ছেলে অমনি দিনে দুপুরে হামলে পড়লে। আমার সাথে শোয়ার যোগ্যতা নেই তোদের মতো 2 টাকার মেয়ের। ভাইন ভার্সিটিতে কোত্থেকে আসে এসব প্রস্টিটিউট? অথরিটি অ্যালাউ করে কেন এদের? নিজেরাও ফ্রিতে সার্ভিস নিবে বলে? আরুষের নোংরা অপমানের অনিমার মাথা ঘুরে উঠল। কথাগুলো গায়ে লাগলো তীরের মতো। বেখেয়ালে যখন কেঁদে ফেললো জানে না, সামান্য প্রপোজ করে এত খারাপ ভাষা প্রয়োগ করবে। কি এমন করেছে? একটা আই লাভ ইউ বলেছে বলে তাকে পতিতার মতো ট্রিট করবিচ্ছি?
কান্নারত অবস্থা অনিমা তীব্র প্রতিবাদ জানায়। ভয়ে ডরগুলি শুধুই আত্মসম্মান মাথা ছাড়া দিয়েছে ব্যক্তিত্বে। সাহসা কণ্ঠস্বরে বলে, আপনি কেন আমাকে এতগুলো কথা শোনালেন? আপনার সাহস কি করে হয় আমায় 2 টাকার মেয়ে বলার? আরুষের মেজাজ আরও তেতে ওঠে। একে মেয়েদের সহ্য হয় না, তার উপর মুখে মুখে তর্ক করছে। কোনো কথা না বলে বিনা নোটিশে ভীষণ জোরে কষে থাপ্পড় দিল সে অনিমার গালে। ছটটা এতই আচমকিক ছিল যে টাল সামলাতে না পেরে মাটিতে দপ করে পড়ে যায় মেয়েটা। রাগে ফসফস করছে আরুষ, ফোলা তোলা সাপের ন্যায়। আরুষের বন্ধুর উপস্থিত স্টুডেন্ট সহ অনিমার থেকে সামান্য দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকা মেহেররাও আরুষের আচমকিক আক্রমণে বাকরুদ্ধ, প্রায় ফেল ফেল করে শুধু তাকিয়েই আছে সবে। এই মুহূর্তে যে অনিমার কাছে তাদের ছুটে আসা উচিত সেটাও ভুলে গেছে মস্তিষ্ক। কয়েক প্রহর কেটে যাওয়ার পর সকলে সম্বিতে ফিরল, দৌড়ে আসলো অনিমার কাছে। মাটিতে পড়ে থেকে জুপ জুপ করে কাঁদতে তখন অনিমা। ফর্সাগালা আঙ্গুলের দাগ পড়েছে, ভীষণ লাল জ্বলছে গালখানা, কিন্তু মেয়েটার কান্নার কারণ তার খোয়ানো আত্মসম্মান। এত বড় হয়েছে, কেউ ভুল ক্রমে গায়ে হাত তুলেনি, অথচ 5 মিনিট আগে যাকে দেখলো সেই ছেলে তাকে থাপ্পড় মেরে দিল। এতই খারাপ দিন আসলো বুঝি জীবনে? অনিমা হু হু করে কেঁদে উঠল, সশব্দে দীপ স্নিগ্ধ ওকে ধরে তুলতে সক্ষম হয়েও কান্না থামানোর ক্ষমতা হারিয়েছে। মস্তিষ্ক যেখানে এমন নিষ্ক্রিয়, তখন আলাদা করে ভাবনা আসে কি করে। মেহের অনিমার কান্নায় গেটে আছে, গালে আঙ্গুলের লালচে দাগ দেখে তার কষ্ট হচ্ছে। মেয়েটাকে ঝড় মারবে তাই বলে আরুষের দিকে আগুন চোখে তাকায় মেহের। মারাত্মক রাগ লাগছে, কত বড় স্পর্ধা এই ছেলের। মেহের বরাবর সাহসী মেয়ে, কোনো পরিস্থিতিতে সে ভয় পায় না কাউকে। বাবা তাকে ভয় পেতে শেখায়নি, বরং সমাজের নিম্ন শ্রেণীর মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রতিবাদ করতে শিখিয়েছে। আজ তার ব্যতিক্রম হবে কেন? পা যত সম্ভব উঁচিয়ে মেহের সরাসরি আরুষের কলার চেপে ধরল। যেহেতু মেহেরের হাইট 5 ফুট মাত্র, তাই তার থেকেও 6-7 ইঞ্চি লম্বা আরুষের কলার অবধি নাগাল পেতে বেশ বেগ পেতে হচ্ছে তার। আরুষ মোটেও মেহেরের এমন দুঃসাহসী আচরণ প্রত্যাশা করেনি। এক বান্ধবীকে মেরেছে বলে তার ধারণা বাকিরা ভয়ে থিতিয়ে যাবে, কিন্তু এই মেয়ে তো ধানি লঙ্কা। মেয়েরের আগুন জ্বালা চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুষ। নিকশ কালো মণিময় চোখে কি বিষম রাগ, ঘেন্না। আগুন কুণ্ডুলি পাকানো যেন মনির চারিদারে, যেই কুণ্ডুলিতে আরুষ নিজের চেহারা দেখতে পাচ্ছে স্পষ্ট। এও বুঝতে পারছে মেয়েটি আগুন রাগে তাকে পুড়িয়ে ভস্ম করে দিতে চায়। হাউ ডেয়ার ইউ! আমার বন্ধুর গায়ে কোন সাহসে হাত দিয়েছেন আপনি? ইউ ব্লাডি বাস্টার্ড, আই উইল কিল ইউ! রাগে চোখ মুখ খিচে ধরে মেহের। আরুষের ধ্যান বাংলা এতক্ষণও কোনো এক অপরিচিত তুচ্ছ রমণী তার কলার দুর্বে কল্পনায় আসেনি তার। অতি আশ্চর্য স্তব্ধ হয়েছিল ছেলেটা। মেহেরের রাগ ফাটা কলার তীক্ষ্ণ চিৎকার অবশেষে আরুষের ধ্যান ভাঙল। অবাক চাউনিতে কয়েক সেকেন্ড মেহেরের চোখের দিকে অপলক তাকিয়ে থাকে। কত রাগ মেয়েটির চোখে! কবিরা বলে মানুষ চোখেও নাকি কথা বলে, সত্যি কথা বলে তারা। মেহের তা প্রমাণ করে দিল আরুষকে। নিজের ধ্যান কাটিয়ে আরুষ মেহেরের হাত চেপে ধরে শক্ত করে। কলার ছাড়িয়ে নেয় ঠিকই, কিন্তু হাত ছায় না। 5 আঙ্গুলের থাবায় চেপে ধরে এমনভাবে যেন হাতখানা ভেঙে ঘুরিয়ে যায়। অন্য কেউ হলে বোধহয় চিৎকার করতে, আর্তনাদ করতে। আশ্চর্য ব্যাপার, এহেন ন্যাকামে ভাব মেহেরের স্বভাবে নেই, তার ভীষণ ধৈর্য। তাই তো বিনা প্রতিক্রিয়ায় সেই ঠায় দাঁড়িয়ে চোখ দিয়ে রব ঝাড়তে ব্যস্ত। মেহেরের এমন নির্লিপ্ত দায়সারাভাবে আরুষের রাগের ফারত খিকটার স্কেল ভাড়ল। তাতে দাঁত চেপে কটমট করে বলল, এত বড় কলিজা তোর আমার কলার ধরার! আমি কে জানিস? মেহের কাট গলায় বলে, জানি। একজন কাপুরুষ যে কিনা একটা মেয়ের গায়ে হাত তুলতে দ্বিধা করে না, লজ্জা লাগে না? জোর গলায় দাপট দেখাচ্ছেন, সুরের মায়ের বড় গলা। আরুষের নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। মেহেরের উদ্দেশ্যে শট তুলতে গেলে মাহে নতুন দৌড়ে ফেলে। দুজনকে ছাড়িয়ে নেয় দুদলের বন্ধুমহল। ইতিমধ্যে চারিদিকে ভিড় জমেছে, লোকজন উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে। ভার্সিটিতে আরুষের কুখ্যাতি ছড়িয়েছিল, ভয়ে কেউ তার সাথে ঝামেলায় মাতে না। প্রথমত বড়লোক বাপের ছেলে, দ্বিতীয়ত গুন্ডা, তৃতীয়ত ভার্সিটির ছাত্রলীগের সভাপতির পদ পেয়েছে এবছর। কে নিজের ফাইন জেসি কুড়াল মারতে লাগতে যাবে বদমাইশটার সাথে? প্রথম কোনো মেয়ে তার বিরুদ্ধে কথা বলার স্পর্ধা দেখালো। কে এই মহিয়সী নারী? জানতে চায় অনেকে। আরুষকে থামাতে কৌশিক শান্ত গলায় বলল, সিন ক্রিয়েট করিস না আরুষ, সবাই দেখতেছে। তোর রেপুটেশন বাড়বে না, উল্টো কমবে। চুপ যা, ঠান্ডা হ। রেপুটেশনের গুষ্টি মারি। এই মেয়ের স্পর্ধা দেখেছিস তুই? আমার কলার ধরেছে। চিৎকার করে আরুষ বলল, ও হ্যালো, সাহসে দেখলেন কি?
ফার্দার কোনো মেয়েকে অসম্মান করলে আপনার নামে আমি রেপ কেস ঠুকে দিব, ভিকটিম সাজাবো আমি নিজে। হ্যাঁ, যাবজ্জীবন জেল না খাটিয়েছি তো আমার নামও মেহের না। অ্যান্ড দ্যাট ইজ মাই লাস্ট ওয়ার্নিং ইউ চিপ ম্যান। চল তোরা। এই বলে মেহের বন্ধুদের নিয়ে প্রস্থান করলো। আরুষ ক্রোধে নিয়ন্ত্রণ হারিয়েছে, তবু মস্তিষ্কটাকে সামাল দিচ্ছে। কুবুদ্ধি রচিত ধরে ধাতস্থ করেছে। আরুষ মেহেরের চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে কৌশিককে ঠান্ডা গলায় বলে, আজ রাতের মধ্যে এদের গোটা সার্কেলের প্রত্যেকের খবর আমার চাই, স্পেশালি রেড ড্রেস পরা মহিয়সী নারীর। আমার নামে রেফ কেস করবে না, ওরে আমি এমন শিক্ষা দেব আজীবন মনে রাখবে। গোখরোর লেজে ফা দিলে কিভাবে কামড় খেতে হয়। বলতে বলতে আরুষের ঠোঁটের কোণে শয়তানি হাসি খেলে গেল। মায়ের আরুষের ঠান্ডা চাহনি ছাপা হাসি দেখে মনে মনে শিউরে উঠল। না জানি এই ছেলে কোন সর্বনাশী খেলায় মেতে ওঠে। মধ্যদ্বীপুর গ্রীষ্মর জকজকের রোদের উত্তাপ চারিপাশে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছড়বেই না কেন? সূর্যমামা যে একেবারে মাথার উপর দিয়ে বসে গা জিরোচ্ছে। এমতো অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খোলা চত্বর প্রাঙ্গণে আগ্রহ নিয়ে বসে থেকে সিগারেট টানছে আরুষ। গায়ের ব্রাউন টি শার্টের ফিটের অর্ধেকখানি ভিজে জবজব, কপাল ভর্তি জাকড়া চুল গরমের ভাব বাড়িয়ে দিয়েছে। ফালক সহ কানের পাশটা ঘেমে নিয়ে একাকার থেকে থেকে কয়েক ফোঁটা ঘাম নিরন্তর গড়িয়ে পড়লো। এখানে এত গরম, বিরক্ত লাগছে ঠিকই, কিন্তু বিরক্তি ভুলে বসে আছে আরুষ। উদ্দেশ্য মেহের, তাকে কি করবে জানে আরুষ, কিন্তু কিছু না ভেবে শান্তি পাওয়া যাচ্ছে না। হাত নিষ্পিস করছে। বেয়াদব মেয়েটার হলুদ পরশা গালখানে ছড়িয়ে লাল টসটস করে দিতে ইচ্ছে করছে, কিন্তু কোথায় সে বেয়াদব? আরুষের বয়ে কি গর্তে লুকিয়ে বসে আছে? থাকুক পৃথিবীর যে গর্তে থাকুক, টেনে হিঁচড়ে বের করে শাস্তি দিয়ে দম ছাড়বে, তবেই তার শাস্তি। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর মহারানীর দেখা মিলল। মেয়ের গায়ে তখন খুব সিম্পল কালো সুতি কামিজ জড়ানো, মুখের অগ্রভাগ ঘর্মান্ত, চোখগুলো উঁচিয়ে খোফা করে মাথা ওড়না টানা। মেহের দেখতে খুব সাধারণ হলেও মুখে কেমন যেন মায়া মায়া ভাব ছড়ানো। মেয়েটা শরীরের বাড়তি কোনো প্রসাধনের ব্যবহার না থাকা সত্ত্বেও অদ্ভুত আকর্ষণীয়। সেই এই আশ্চর্য আকর্ষণ অনুভব করছে আরুষ। রাগের পাশাপাশি মেয়েটার চোখ আরুষকে বাজেভাবে টানছে। কাল রাতে যতবারই সে চোখ বুঝেছে, বারবার আগুনডালা চোখ জোড়া দেখতে পেয়েছে, ফলশ্রুতিতে বারে যায়নি। সিগারেট টানতে টানতে গভীর রাত পর্যন্ত মেহেরের কথাই শুধু ভেবেছে, কীভাবে কতটা শাস্তি দেওয়া যায় ভাবতে বসে ভেবে পায়নি। একবার মনে হচ্ছে কিছু শাস্তি, আবার বেশি মনে হচ্ছে সেটা নগণ্য। যেমন প্রথম একটা সিচুয়েশনে পড়েছে, কই আগে তো এমন হয়নি আরুষের। মিনারেল ওয়াটারের বোতল খুলে ক্যান্টিনের ফাঁকা টেবিলে লাল টকটকে প্লাস্টিকের চেয়ার টেনে বসলো মেহের। আরুষ জ্বলন্ত সিগারেট ফেলে দিয়ে পকেট থেকে আরও একখানা সিগারেট বের করে দৌড়িয়েছে। বিলেন স্টিল সিগারেট টানতে টানতে এগিয়ে এলো সে মেহেরের কাছে। মেহের তাকে তখনও লক্ষ্য করেনি। লক্ষ্য করলো একটু বাদে। নিজের মুখের উপর বিদ্যুটে গন্ধ প্রত্যক্ষ করে দম আটকে আসলো। কাশতে কাশতে দু হাতের সাহায্যে বাতাস ছড়িয়ে নিকোটিনের বিষাক্ত ধোঁয়া তার চারপাশ হতে দূর করার চেষ্টা ব্যস্ত হয়ে পড়ল। লাভ বিশেষ হচ্ছে না। শ্বাসকষ্টের শ্বাসজনিত কারণে মেহের আর সহ্য করতে পারছে না। এক নিঃশ্বাস নিতে পারছে না। ধুইয়ে টক্সিক গ্রান। চেয়ার থেকে উঠে দুহাত দূরে গিয়ে দাঁড়ায় সে। নিঃশ্বাস নিতে না পারায় চোখে পানি চলে এসেছে। লম্বা লম্বা শ্বাস টেনে আরুষের দিকে রাগি চোখে তাকায় মেহের। আরুষকে দেখে গতকালের ঘটনা স্টার জলসার নাটকের মতো রিপোর্ট টেলিকাস্ট হয়। সঙ্গে সঙ্গে বিরক্তের মাত্রা ছড়ায়। বিষম খুব উপচে পড়ে মেহেরের। আপনি এমন অভদ্র কেন? কোনো ম্যানা নেই আপনার ওপর? আমার ওপর দোয়া ছাড়ছেন কেন? আশ্চর্য। আরুষ জবাবে বাঁকা হাসে মাত্র। কোনো উত্তর না দিয়ে শক্ত করে মেহেরের হাত ধরে টানতে শুরু করে বাগানের দিকে। আসুম কিক টানে মেহের এতই অবাক হয় যে কিছু বলতে ভুলে যায়। তখন সম্বিত ফিরে পেয়েছে। ততক্ষণ আরুষের কঠিন হাতের থাবা তার হাতকে বাজেয়ান্ত করে ফেলেছে সম্পূর্ণরূপে। টানা হেঁচড়া করেও হাত ছাড়াতে পারছে না মেহের। আশেপাশের বাকি স্টুডেন্টরা মেহের আর আরুষকে উৎসুক দৃষ্টিতে দেখে যাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস দেখাচ্ছে না। টানতে টানতে মেহেরকে ক্যান্টিনের দক্ষিণ পাশের জাম গাছের সাথে চেপে ধরে আরুষ। দুজনের দিকে কয়েক ডজন চোখ ড্যাব ড্যাব করে ছেয়ে আছে। তাতে আরুষের বুকক্ষেপ নেই। মেহের দস্তাদস্তি করছে সমানে। না, কাজ হচ্ছে না। আরুষ নামে ছেলেটার গায়ে এত শক্তি কেন কি জানি। এক চুল নড়তে পারছে না মেহের। প্রতিটি ছেলের শরীরে কি এমনই ব্যাপক শক্তি থাকে নাকি? আশ্চর্য। সেও তো ভাত মাছ খায়, কই তার শরীরে এমন দানবের মতো শক্তি নেই কেন?
কি হচ্ছে কি? ছাড়ুন আমায়। আপনি আমার হাত ধরেছেন কোন স্পর্ধা? স্পর্ধা দেখলে কি মেহেরজান? এখনও তোমার অনেক কিছু দেখা বাকি। আপনি আমার নাম জানলেন কি করে? আর ইউ ফলোয়িং মি? হাউ ডেয়ার ইউ বাস্টার্ড? ইংরেজিতে গালিসূচক বাক্য প্রয়োগ করলেও আরুষের গায়ে সে কথার তীর বিঁধল ভীষণ ক্রোধে মেহেরকে গাছের সাথে আরও জোরে চেপে ধরে আরুষ কটমট করে বলে, তোর ঠিকুটি গোষ্ঠী জেনে তবেই এখানে এসেছি। কাউকে রেপ করার আগে তার সম্পর্কে জেনে নিতে হয়। কোন ছোট লোক ঘরের মেয়ে, তার লেভেল কতটুকু না জেনে তোর শরীর ছবে আরুষ? জিন্দিগিতে না। মুখে খুব খই ফুটে না? কিসের এত দেমাক তোর? তুই আরুষকে চোখ রাঙাস কোন সাহসে? আরুষের নোংরা মন্তব্য কান দিয়ে গরম বাতাস বের করে হয়ে যাচ্ছে যেন। ছেলেটার গর্জন তাকে এক ফোঁটা বিধ্বস্ত করছে না, বরং রাগে উত্তেজনায় শরীরের রক্ত টকবক করছে। হাত দুটো খোলা ফেলে ফাঁ ছুটি খুব স্মাস বসাতে লুচ্ছা ছেলের গালে। অন্যায়ের প্রতিবাদ করতে সে কখনো পিছু পা হয় না, হবেও না। চরিত্রহীনদের ভয় পাবো কাম? আমি তোর মতো লুচ্ছাকে ভয় পাবো না। ভাবলি কি করে? আমাকে রেফ করে দেখা তুইও। আই উইল কিল ইউ রাস্কেল। চল। শক্ত করে আছে আরুষের। রাগ ছটা মানুষকে রাগালে সে রাগ আগুনের ধাবানলের মতো জ্বলছে দেয় সব কিছু। মাথায় আগুন ছড়ে আসে ছেলেটার। লোকের পরোয়া করে না সে, তবুও নিজেকে খানিক নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। রাখতে পারলো আর কই? মেয়েটা বদ্ধ বেয়াদব, ঝাঁঝ লবঙ্গে একটা। এই মেয়েকে চোখের সামনে দেখা মানে বিনায় নিজের ভিতরে হিংস্র সত্তাকে টেনে বের করে আনা। আরুষ হুট করে হিংস্র হয়ে ওঠে। এক হাত দিয়ে মেয়েটার গাল এমনভাবে চেপে ধরে যে মেহেরের চোখ ব্যথাত্মক অশ্রু ধরা দিল, অথচ মেয়ের মুখ খুলল না, একটা বার উচ্চারণ করলো না আমার ব্যথা লাগছে। আরুষের রাগ তরতর করে বাড়ছে। রাগে চোখ অন্ধকার দেখা অবস্থা। মানুষ যখন কোন ধ্বংসাত্মক খেলা মেতে ওঠে, অথচ সামনের জনকে রীতিমতো নিষ্ক্রিয় হিসেবে পায়, বুঝতে পারে তার কার্যসিদ্ধি হচ্ছে না, সেই মুহূর্তে মানুষটা নিজেকে আর ধরে রাখতে পারে না, টেম্পারেটলি দ্বিগুণ ধ্বংসই হয়ে ওঠে। আরুষের ঠিক তাই দশা। কি করবে, কি বলবে, ক্রোধের সবটা গুলিয়ে যাচ্ছে তার। এলোমেলো চিন্তা দ্বারা স্থির করতে সক্ষম হলে মেয়ের মোটা দাসের ঠোঁট যুগল। আরুষ সিদ্ধান্ত নিয়ে সবার সামনে মেয়েরকে চুমু খাওয়াই হবে ওর জন্য শ্রেষ্ঠ শাস্তি। নিশ্চয়ই ভালো রকমের ফেস লস হবে মেহেরের। রোজ ভার্সিটিতে আসবে আর লোকের কানাঘুষা শুনবে। সম্মানহীনতার জীবন ততদিন তেতো হয়ে থাকবে যতদিন না ক্যাম্পাসে সে কথা বলে। রাগলো ভাব সামান্য শিথিল হয়েছে আরুষের। মনে মনে নিজের বুদ্ধির প্রতি সে সন্তুষ্ট। প্রশংসায় পঞ্চমুখ। আরুষ মেহেরের ঠোঁটের দিকে মাথা ছাড়তে এগিয়ে যেতে লাগলো। আরুষের উদ্দেশ্য বুঝতে সময় নিল না। মুহূর্তের মধ্যে গাম ছুটে গেল তার। এমনভাবে আরুষের হাত আটকা পড়েছে যে সরে যাওয়ার পথ নেই। বাজে ছেলেটা সবার সামনে এখন তাকে চুমু খাবে? নিজের না হয় মান সম্মানে, তা বলি কি মেহেরের এমন নির্লজ্জ নাকি? চোখ মুখ খিচে ধরে মনে মনে দোয়াদুরুদ পড়ছে মেয়ের। আশঙ্কা অসম্মানীয় হওয়ার ভয়ে কেমন কান্না পাচ্ছে। বাবা বলেছিলেন বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে, প্রতিপক্ষকে বুঝতে না দিতে। আমি ভয় পাচ্ছি একবার শত্রু টের পেলে তাদের পৈশাচিকতা বৃদ্ধি করবে। পৃথিবীটা ভীষণ কঠিন একটা গ্রহ। এই গ্রহের প্রতিটি পদে পদে বিপদ, আর সৎ মানুষগুলোর জন্য এই বিপদ আরো প্রখর। নারীর জন্য তা আরো বেশি কঠিন। বাবা আরো বলেছিলেন সমাজে একদল হায়না অত ফেতে থাকে, বসে থাকে লোক সম্মুখে কিংবা আড়ালে। সে হায়নারা প্রস্তুত থাকে আক্রমণের জন্য। তাদের উদ্দেশ্য কেবলই নারী দেহ। আরুষও বোধ হয় সে হায়নাদেরই একজন। ওদিকে করুণ দৃষ্টির তাকায় মেহে। দূরে মানুষ দাঁড়িয়ে মজা দেখছে, কেউ একবার কাছে আসছে না। এরা কেমন মানুষ ছি? যা করা তাকে করতে হবে। এখানে কেউ মেহেরকে সাহায্য করবে না। বেশ বুঝে নিয়েছে মেয়েটা। মেয়ে চোখ বুঝে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। বুকের ভিতরটা দীপ দীপ করছে। বাজে ছেলেটার হাতে নিজেকে স্পর্শ করতে দেওয়া যাবে না। মেহে চিন্তা করতে লাগলো কি করলে আরুষকে ছেড়ে দিবে। অতঃপর একটা নেয় দুটো আইডিয়া মস্তিষ্ক তাকে দড়িয়ে দিল। খুব কৌশলে মেহের আরুষের পায়ে পাড়া দিল, মুখ ভর্তি থুতু ছুঁড়ে মারল। ব্যাস, গেন্নে আরুষ ভেঙের মতো লাফিয়ে সরে দাঁড়ালো। ছটজলটি চেহারা পরিষ্কারের কাজে লেগে পড়লো, নয়তো যে কোনো সময় বমি হয়ে যাবে। এই সুযোগে মেহের আরুষের থেকে অনেকখানি দূরে সরে এসে কানের বেনিটি থেকে ফোন বের করে আবিরকে মেসেজ করে মিস কল দিয়ে রাখলো, যেন আবির ফোনের রিংটং পেয়ে মেসেজটা এক্ষুনি চেক করে। কোনো রকমে মুখ পরিষ্কার করে দাঁত কিরমির করে মেহেরের দিকে তাকালো আরুষ। শরীরে আগুন জ্বলছে। কত বড় স্পর্ধা! আরুষের মুখে থুতু ছেটানো। সে কি জানে আরুষের পাওয়ার সম্পর্কে? একটা কল করে এই মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে ফেলা আরুষের জন্য দুধ ব্যাপার। সেই মেয়ে তার মুখে থুতু সেটাই। হাউ ডেয়ার সি!
সোয়াল শক্ত করে দূর থেকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে এগিয়ে আসতে থাকে আরুষ। মিহির পুনরায় দুর্যোগের আভাস পায়। সে দাঁড়ায় না, ছুটে বেরিয়ে যায় ভার্সিটি থেকে। মানুষের সে সাহসী, কিন্তু আরুষের মরত্ব চরিত্রের দোষওয়ালা ছেলে কি কোনো মেয়ে না ভয় পায়? আরুষও থেমে থাকে না, সেও মেয়ের পিছনে অসভ্য গালিগালাজ ছুটতে ছুটতে। দাঁড়া তুই শালি, আজ তোকে খুন করে তোর রক্তে গোসল করে ঠান্ডা হব আমি। দাঁড়া তুই, আমাকে খুন করা তোর মতো কাপুরুষের কাম্য নয় রে বেদ্যপ ছেলে। দম থাকলে মিহিরকে দূরে দেখা, তুইও চরিত্রহীন লম্পট কথা। এত সাহস তো ছুটছিস কেন? দাঁড়া বলছি। তোর যদি অতই শক্তি থাকে তাহলে আমাকেও ধরে দেখা। সারা রাস্তা ওরা এইভাবে ছুটতে থাকে। ক্রোধ অন্ধ হয়ে আরও ক্রমান্বয়ে ছুটেছে মিহিরের পিছু, কিন্তু মিহির এত বোকা নয়। সে পরিকল্পনা মাফিক রাস্তা নিয়েছে। স্কুল লাইফের অলিম্পিক চ্যাম্পিয়ন বলেই দৌড় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে টপ গিয়েছে আরুষকে। বাকিটা এখন পরিকল্পনার মতো হলেই বাঁচে। মেহের টানা 10-12 মিনিট পাগলের মতো ছুটলে, এরপর বুক ধরে থেমে গেল একটা বাইকের সামনে। আরুষ মেহেরকে ধরতেই যাব, তক্ষুনি আবির ওর হাত ধরে ফেললো। কঠিন কণ্ঠে বলল, মেহুর সাথে তুমি অসভ্যতা কেন করছো? দ্যাট ইজ নান অফ ইউর অন বিজনেস। আবির আরুষের টি শার্টের কলার টেনে ধরে কাটকাট গলায় বলল, বিজনেস কার? থানায় গেলেই বুঝতে পারবে। আমার মেহু পাখির দিকে হাত বাড়িয়ে কাজ খুব খারাপ করেছ, এর মাসুল তোমাকে চকাতে হবে। তাই নাকি? কি করবেন? কোন কেসে আমায় থানায় নেবেন? কোনো এভিডেন্স আছে যে আমি আপনার মেহু পাখির দিকে হাত বাড়িয়েছি? একজন ডিউটিরত এসপির কলার ধরে তার সাথে বেয়াদবি করার অপরাধে আমি চাইলেই তোমায় অ্যারেস্ট করতে পারি। আমার মুখের কথা যথেষ্ট হবে, কেউ প্রুফ দেখতে আসবে না। ওহো, ইউনিফর্মের মিস ইউজ। বড় লোকের ছেলেরা যদি টাকার মিস ইউজ করতে পারে, আমরা পুলিশরা কেন করতে পারবো না? চলো থানা ভ্রমণ করে আসা যাক। আরও ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হোয়াই নট? কিন্তু আমাকে আপনি বেশিক্ষণ ধরে রাখতে পারবেন না। একটা কল করবো জাস্ট, লেটস সি কে কাকে কত সময় ধরে রাখতে পারে। নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল মেহের। থানা পুলিশের আলোচনা শুনে সে আবিরের হাত ধরে সামান্য সাইডে নিয়ে আসলো। বিব্রত সুরে বলল, ভাইয়া থানা পুলিশের কি দরকার? আমার মনে হচ্ছে বিষয়টা বেশি হয়ে যাচ্ছে। থ্রেট দিয়ে ছেড়ে দাও। জল গোলা করে লাভ কি? দেখ মেহু, ক্রাইম ও ক্রিমিনাল সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। আজ তুই সময় মতো আমায় না জানালে কি হতো জানিস? সারা রাস্তা পাগলের মতো ছুটতে নাকি? সব কিছু হালকা করে নিতে নেই। ছেলেটা হিংস্র, অনেক কেস সলভ করেছে। মানুষ চিন্তা আমার ভুল হয় না। উফ ভাইয়া, বেকার বেকার টেনশন নিচ্ছ। এসপি আবিরের কাজিন আমি, ওকে? এসব সিসকে সোর বাপটার আমাকে দেখে কাঁপে। হালকার উপর থ্রেট করে ছেড়ে দাও, দেখবে আর কোনো ঝামেলা করার সাহস পাবে না। কারণ এই শহরে অফিসার আবিরের কুখ্যাতি অলিগলিতে সবাই জানে। কিন্তু মেহু তুই, উফ, তোমাকে বলাই ভুল হয়েছে আমার। একে ধরে নিয়ে গিয়ে কি করবে? কি বলো? আজ বাদে কাল বেরিয়ে আসবে, তখন আমার প্রতি হিংস্রটা কমবে বই বাড়বে। আজ তুমি ওয়ার্ন করে দাও, ইনশাল্লাহ এরপর থেকে আমার সাথে বেদ্যপ ছেলে আর লাগতে আসবে না। ট্রাস্ট মি ভাইয়া। আবির দিদা সংশয় সহিত মেহেরের ফানে ছোট ছোট করে চাইল। মেহের মিষ্টি করে হেসে আহ্লাদি সুরে করে বলল, প্লিজ ভাইয়া, মেহু বলছে, তা তো কিচ্ছু হবে না। আবির ফস করে নিঃশ্বাস ছেড়ে নীরবে সম্মতি জানিয়ে আরুষের নিকট দাঁড়ালো। আরুষের দুকাদের উপর হাত চাপড়াতে বলল, আজ তোমাকে ছেড়ে দিচ্ছে শুধু মেহুর কথায়, নয়তো তোমার কপালে জেলের শুকনো রুটি অনিবার্য ছিল। আশা করি বুঝতে পারছো ভবিষ্যতে মেহুকে কোনোভাবে ডিস্টার্ব করলে তার কুফল কি হবে। ভালো কথায় সাবধান করছি, আশেপাশে ঘেসবে না ওর। নেক্সট টাইম আমি কোনো অভিযোগে ফেলে একটা স্ট্রং কেস যাবজ্জীবনের মতো কারাগারে পুরে রাখবো, আর কোনো অভিযোগের সুযোগ দিব না স্যার। বাঁকা চোখে মেহেরের দিকে তাকিয়ে, গুড, চল মেহু। আবিরের সাথে বাইকে চেপে মেহের চলে গেল। লুকিং গ্লাসে মেহেরের হাস্যোজ্জ্বল চেহারার প্রতিফলক দেখা যাচ্ছে। আবির সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য আস্তার নিঃশ্বাস আটকে গিয়েছিল। মেহু পাখিকে নিয়ে তার যে কত চিন্তা, সে খবর কি কেউ রাখে? মেয়েটা এত মায়াবী না হলেও পারত।
শহরের আনাচে কানাচে কত রকম বদমাইশ ভর্তি। প্রতিটি ক্ষণে আবির চিন্তার বিমূঢ় হয়ে থাকে, কখন বুঝি মিহিরের কি হয়ে যায়। কিন্তু এই মেয়েটা এত দায়সারা হলে চলে? কি দেখেছো ভাইয়া? আবির ভড়কে গেল। তক্ষুনি পরিস্থিতি সামলেই নিজেকে সংযত করার চেষ্টা করলো। দেখছি একটু আগেই হাঁপাতে হাঁপাতে ছুটছিলে, আর এখন দিব্যি হাসছিস যেন কিচ্ছু হয়নি। কি দিয়ে তৈরি তুই? হাওয়াই মিঠাইয়ের মতো আচরণ কেন তোর? জীবন হাওয়াই মিঠাইয়ের চেয়ে আলাদা কিছু কি? জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়। সুখ, দুঃখ, রোগ, সুখ সবই একসময় হাওয়াই মিঠাইয়ের মতো উড়ে যায়, চুপসে যায়। সো যে কোনো সিচুয়েশন আমাদের এনজয় করা উচিত। আজ ওভাবে পাগলের মতো ছুটতে আমার বেশ লাগছিল। অনেক দিন পর ছুটাছুটি হলো, হাহা। মেহের পাঞ্চল হাসিতেও উপচে পড়ল। মেয়েটার খিলধরা হাসি দেখে আবিরের হৃদস্পন্দন থমকে যাওয়ার জোগায়। প্রিয় মানুষের সব কিছুই কেমন অতি নান্দনিক মনে হয়। গোটা মানুষটাই আমাদের চোখের ধরা দেয় আদর আদর রূপে। প্রিয়রা স্নিগ্ধ হয়, সুন্দর হয়, তাদের মুখশ্রী দেখলেই বুকে এক সমুদ্র প্রশান্ত ঢেউ খেলে। এই শান্তিপ্রিয় মানুষ ব্যতীত আর কারো কাছে পাওয়া সম্ভব নয়। তুই সর্বক্ষণ এমনি স্নিগ্ধ তরতাজা সুবেশিত থাক মিহু পাখি। পৃথিবীর কোনো হিংস্রতা তোকে স্পর্শ না করুক, পৃথিবীর সকল কাঠিন্যতা তো চোখে অশ্রু আনতে ব্যর্থ হোক। তুই সবসময় হাসতে থাক, আর আমার হৃদয়ের হৃদস্পন্দন থমকে যেতে থাকুক। ভাইয়া, হ্যাঁ বল, কিছু খাওয়াবে না? ক্ষুধে লেগেছে। কি খাবি বল? পানিপুরি। মেহেররা পানিপুরি খেতে ছোট্ট স্টলে নেমে আসলো। দুজনে প্লেট পানিপুরি স্টলে ছাতার নিচে বসলো। মেহের তৃপ্তি করে খাচ্ছে, আর আবির তাকে দেখে যাচ্ছে মুগ্ধ নয়নে। ছোট্ট ছোট্ট বিষয় কত আনন্দ মেয়েটার। এক প্লেট পানিপুরি পেয়ে খুশিতে সারা মুখ জল জল করছে। কি মিষ্টি লাগছে দেখতে। মেয়েটা কি আদৌ কখনো তার একান্ত একজন হবে? অর্ধাঙ্গিনী রূপে পাওয়া হবে কি মিহু পাখিকে? নাকি কোনো ঝড় এসে মেহেরকে ছিনিয়ে নিয়ে চলে যাবে অদূরে? আচমকা অনর্থক বয় বুকে চেপে বসলো আবিরের। মনে হয়ে গেল আরুষকে। বয়ের শঙ্কায় জর্জরিত মন হাঁসফাঁস করে বলল, ছেলেটাকে এত হালকা করে নেওয়া বোকামি হলো না তো? এদিকে ব্রিজের উপর সিগারেট হাতে দাঁড়িয়ে আনমনে নদীর দিকে তাকিয়ে কিছু ভাবছে আরুষ। হঠাৎ হঠাৎ হাসছেও। তার ভেতরে বাস করা শয়তান মন কুটিল হেসে বলছে, মেহেরজান, আমি ছেড়ে দিয়ে খুব বোকামি করলে। আজ থেকে আরুষের জাত শত্রু তুমি। কসম আরুষের জিতকে আরুষ তোমায় ছাড় দেবে না, এক ছুলো না। কল কল করে কেটে গেছে গোটা 3 দিন। জীবনের যাবতীয় ব্যস্ততায় মেহের বলতে বসেছে আরুষের সাথে ঝামেলার কথা। দিব্যি ব্যস্তত হই হুল্লোড় কাটাচ্ছে জীবন। স্নিগ্ধাদের ভার্সিটি এসেছে আজ মেহের। সুচরিতার ছোট বোনকে পড়া এসে বহুদিন আড্ডা হয় না বলে আড্ডান ডাক পড়ছে সুচরিতার বাড়িতে। শুধু আড্ডা বললে ভুল হয়। সুচরিতাকে দেখতে পাত্রপক্ষ আসবে আজ বিকেলে, অতএব তাকে সাজানো গোছানোর দায়িত্ব পড়েছে তাদের কাঁধে। অনিমা স্নিগ্ধাদের ভার্সিটিতে পা রাখবে না বলে ফোন করেছে। সেদিনের ঘটনা অনিমার মনের গভীরে দাগ কেটে দিয়েছে। কিছুতেই কিছু ভুলতে পারেনি মেয়েটা। এখানে আসলে সেদিনের ঘটনার রিফ্লেকশন আবার হবে ব্রেনে। অনিমা তাই আসেনি। অনিমাকে বাদ দিয়ে স্নিগ্ধ ও মেহে যাচ্ছে সুচরিতার বাড়িতে। ওরা দুজন অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়েছে অনেকক্ষণ। ফলস্বরূপ একা একাই বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছে মেহের। মাথার উপর গ্রীষ্মের পড়ন্ত রোদ। জলমলে রোদ থাকলেও শান্তি নগরীতে গাছের সংখ্যা কম নয়। সবুজ শ্যামলা গাছগুলো সূর্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছায়া জুগিয়ে যাচ্ছে গাছে চড়ুই পাখির কিচিরমিচির। কান পেতে মনোযোগী হয়ে শুনছে মেহের সে শব্দ। পাখির কিচিরমিচির শুনতে ভালোই লাগছে। আমাদের প্রতিটি মুহূর্তে এনজয় করা উচিত। জীবনের কোনো সময়ই বোরিং কিংবা খামখা নয়। আমাদের দৃষ্টিভঙ্গি বোরিং বলেই আমরা জীবনকে তেমন চোখে দেখি। মেহের বিশ্বাস করে তার দেখার চোখ যতই বিচক্ষণ হবে জীবনও ততই সুন্দর দেখবে। গোটা জীবনকে মেহের এমনভাবে উপভোগ করতে চায় যেন আফসোস নামক কোনো মরীচিকা মনের পাচিরে জং না দাঁড়ায়। মেহেরের মনোযোগে বাটা পড়ল হুটহাট। কেউ বা কারো তার গায়ে এক বালতি পানি ছুঁড়ে মারল হঠাৎই। এমতো অবস্থায় বোকার মতো দাঁড়িয়ে রইল সে। আচমকিতে বাকরুদ্ধ করে দিয়েছে মেয়েটাকে। বালতি ভর্তি পানি গায়ে পড়তে মেহেরের পরনের সাদা জামা ভেদ করে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ফুলে ফেপে ভড্ড দৃষ্টিকটু হয়ে উঠল। লজ্জায় থমথমে হয়ে গেছে ইতিমধ্যে মেহেরের মুখ। চোখের কোনো জমেছে টলমলে অশ্রুকণা। চারপাশে উপস্থিত আছে বহু ছেলে। অনেকে তার শরীরে লোভী দৃষ্টি নিক্ষেপ করে চোখ দিয়ে গিলে খাচ্ছে। সবটা প্রত্যক্ষ করে কান্না পাচ্ছে মেয়েটার। অশ্রুসিক্ত চাহনিতে সেই আগন্তুক অর্থাৎ আরুষের দিকে তাকালো মেহের। লাল রঙা শার্ট পরনে আরুষের ঠোঁটে ভরা ভরার মতো শয়তানি হাসি তো রয়েছেই। গা
জ্বলে উঠল মেহেরের। সঙ্গে সঙ্গে গিনার চাহনিতে দাঁত কটমট করে তাকিয়ে আরুষের হাসি দেখছে মেহের। রাগে শরীর কাঁপছে, কিন্তু আফসোস কিছুই করতে পারছে না। এতেই হয়তো আরুষের থেমে যাওয়া উচিত ছিল, কিন্তু সে যে বড় বিধ্বংসী। মেহেরের গায়ে পানি ছড়ায় আরুষ দমল না। তার কাছে গিয়ে চোখের পলকে মেয়েটার কোমর জাপটে ধরে ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। আচমকা এহেন কাণ্ডে কেঁপে উঠল মেহেরের সারা শরীর। দু হাত দিয়ে ধাক্কে ক্রমাগত বুকে কিল ঘুষে মেরে সরাতে চেষ্টা করলো আরুষকে, কিন্তু পারল কই। আরুষের শক্তির কাছে ফিরে ওঠা দেয়। মনের সুখে প্রায় 3 থেকে 4 মিনিটের লম্বা সময় নিয়ে ঘুঘুর চুমু খায় সে। এতে দম পুরিয়ে আসে মেহেরের। চোখ বেয়ে ঘুরিয়ে পড়ে তপ্ত পানি কণা। মনের সকল জাল ঠোঁটের উপর মিশিয়ে তবেই আরুষ ছাড়ে তাকে। অতঃপর পুনরায় ভিলেনের মতো ঘাড় কাত করে হাসতে থাকে। লজ্জায় রাগে ঘেন্নায় মাথা ঘুরছে মেয়েটার। সহ্যসীমা কখন যেন পেরিয়ে গেছে, আর সহ্য হচ্ছে না। দিশেহারা লাগছে, উচ্ছ্বসিত চোখে আগুন জ্বলছে। তীব্র ক্ষোভে যেন পাগল পাগল লাগছে। শরীরে সঞ্চার হয়েছে দানবীর শক্তি। মেহের দাপটে এগিয়ে গেল আরুষের কাছাকাছি। লোক সম্মুখে সজোরে থাপ্পড় বসালো আরুষের গালে। ঠিক যেমনি আরুষ তাকে চুমু খেয়েছে। একটা ছড়ে মেহেরের খুব কমল না। আরও একটা ছড় মারতে হাত উঠালে আরুষ খপ করে সে হাতখানা দূরে ফেলল। নিজের অপর হাত দিয়ে মেহেরের গাল চেপে ধরে লাল লাল ছোপ করে পড়ল। তুই আমায় চড় মারলি? চিনিস আমি কে? হিংস্র ভাগ্নের মতো হুঙ্কার ছেড়ে বলে মেহের। পশু তুই, নির্লজ্জ নোংরা পশু। তোকে করুণা করা আমার ভুল হয়েছিল শয়তান। তোকে আজ আমি পুলিশে দেব। আমার সাথে অশ্লীলতা করার স্পর্ধা দেখালি কিভাবে? তোর মতো পিঁপড়াকে আমি মেরে ফেলতেও ভয় পাই না। আজ তুই চরম ভুল করলে। মরার ফাঁকনা গজিয়েছে না? তোকে আমি খুন করে ফেলবো। নিংটি ইদির কথাকার কাপুরুষ একটা। বুকের ফাটা থাকলে আমার হাত ছেড়ে দিয়ে কথা বল। মেহের কি জানিস দেখবি তুই। আরও সত্যি সত্যি মেহেরকে ছাড়ল। তারপরে সাথে বলল, কি করবি করে দেখা। এক পর অপেক্ষা না করে মেহের ঘুষি বসিয়ে দেয় আরুষের নাকে। বেশ জোরে লাগলো। আরুষ প্রকাশ করে না। আক্রমণাত্মক হয়ে পাল্টা আক্রমণ করতে যায়। তক্ষুনি মাহিন কৌশিক ওকে ধরে ফেলে। হট্টগোল শুনে স্নিগ্ধ ও সুচরিতা ছুটে এসে মেহেরকে নির্দিষ্টে দূরত্বে সরিয়ে দিয়ে নিয়েছে। ওড়না দিয়ে যে কোনো রকমে আবৃত করা হয়েছে মেহেরকে। এদিকে দুজনের কেউই থামার নাম নিচ্ছে না। সাপের মতো ফোঁস করে ছাড়া পাওয়ার চেষ্টা করছে। ভার্সিটি অথরিটিকে চটজলদি মেহের আরুষের মারামারির খবর জানালে কর্তৃপক্ষ স্পটে আসে। আরুষের কুখ্যাতি সম্পর্কে কর্তৃপক্ষ অবগত বলে মেহেরের কাছে জবাবদিহিতা চাওয়া হয়। ঘটনা শুনে অথরিটি ঠিক ভুল বিচার করে আরুষকে ছাত্রলীগের সভাপতির পদ থেকে পদচ্যুত করার হুমকি দিয়ে সাবধান করে তাৎক্ষণিক। অপমানে আরুষের রাগের পারদ হুড় করে বাড়ছে। শুধু কর্তৃপক্ষের সামনে মুখ খুলতে পারছে না। মেহের স্বস্তি পেল না। ভেবেছিল কর্তৃপক্ষে তাকে পদচ্যুত করবে, অথচ সামান্য ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছে। কেন? আরুষ বড়লোক বাপের সন্তান বলে? এমন কুরুচিপূর্ণ মানুষকে ছাত্রলীগের সভাপতি কে বানিয়েছে জানতে ইচ্ছে করছে মেহেরের। উক্ত লোককে ঠাটিয়ে ছড় মারতে পারলে ভালো লাগতো। রাজনীতি শব্দটা কি জানার পর থেকে রাজনীতিক সকল নেতা, সেই সাথে ছাত্রলীগ নেতা কর্মীদের ঘৃণা করে মেহের। এরা ক্ষমতার লোভে সব করতে পারে। নারীর ইজ্জত তাদের কাছে মজার খাবারের মতো। মনুষ্যত্বর কথা আর কি বলি। 1 প্যাকেট বিরিয়ানি দিলে বিনিময়ে ওরা মানুষ খুন করে। পাপী গোষ্ঠীর লিডার কত ভালো হবে বুঝতে বাকি নেই মেহেরের। কর্তৃপক্ষ আর কিচ্ছু করবে না দেখে প্রস্থান করলো মেহের। কল করে আবিরকে জানিয়ে দিল আরুষের নষ্ট কার্যকলাপের সারাংশ সংক্ষেপ। ফোনেই একটা ডায়েরিও করে রাখলো। পরে যদি আরুষ আরও বড় কিছু করে, টুস করে বেটাকে জেলে পুরে দেবে মেহের। বিচার সালিশ নম করে সেরে দুজনকে ভার্সিটি ত্যাগ করার আদেশ দেয় অথরিটি। মেহের বিষণ্ণ মনে বাড়ির পথে রওনা হয়। সুচরিতার বাড়িতে যাওয়ার মতো মন মানসিকতা এখন আর নেই। বড্ড কান্না পাচ্ছে। অসভ্য ছেলেটার বেয়াদবি নিতে পারছে না মেহের। শরীরে রক্ত খলবল করছে। শয়তানটাকে কোনোভাবে কি খুন করা যায় না? এমন অমানুষ দেশে থেকে কি আদৌ কোনো মঙ্গল হয়? কাজে আসা জাতির কীট কোথাকার। মেহের বাড়ি পৌঁছে দেখে আবির তার আসার আগে বসার ঘরে এসে অপেক্ষা করছে। আপনজনকে দেখলে মানুষ দুঃখী অবস্থা অনিয়ন্ত্রিত আবেগের কবলে পড়ে ভেসে যায় একেবারে। মেহেরের ক্ষেত্রেও তাই হলো। লাল লাল চোখে চেপে রাখা কান্না দমানো
গেল না। আবির কোনো প্রশ্ন করার আগে কেঁদে ফেলল মেহের। ফোনে খানিকটা শুনলেও পুরোটা সম্বন্ধে অবগত নয় আবির। ভার্সিটিতে যেতে চেয়েছিল সে, মেহেরই যেতে দেয়নি, বাড়িতে ডেকেছে। মেয়েটার কান্না আবির একটু সহ্য করতে পারে না। আবির কেন যেন বুকের ভীষণ কষ্ট। মেহেরের প্রতি আবিরের সেই ছোট্ট থেকেই খুব টান, স্নেহবোধ করে ভালোবাসার রূপ নিলেও খেয়াল নেই তার। যেদিন খেয়াল হলো বুঝল ভালোবাসা ভালো লাগার চেয়েও বেশি, নিজের চেয়েও বেশি, অসীম হতেও অসীম, ইনফিনিটি। মেহেরের মাথাখানা নিজের বুকের সাথে চেপে ধরে আবির মাথায় হাত বুলোতে বলে, কাঁদিস না পাখি, আমার কষ্ট হয়, তুই জানিস না কি করেছে ছেলেটা, সব খুলে বল, কথা দিচ্ছি ওকে আমি উচিত শিক্ষা দিয়ে দম ফেলবো। একটু থেমে, তুই নিজে গেলি কীভাবে, বৃষ্টি কখন হয়েছে? মেহের শব্দ তুলে কাঁদে, ভ্রান্তাত্মক কণ্ঠে বলে, আমার সারা গায়ে সবার সামনে পানি ছুঁড়ে হয়েছে ভাইয়া, ওই ছেলেটা সবার সামনে আমাকে। আর বলতে পারে না মেহের আবিরকে জড়িয়ে ধরে আরও জোরালো গতিতে কেঁদে দেয়। আবির বেজায় ঘাবড়ায়, মনে মনে আশঙ্কা করে ছেলেটা খারাপ কিছু করলো না তো। সে মেহেরের চুলের বাজে হাত ডোবায় সযত্নে, অতি নরম স্বরে বলে, তুই না স্ট্রং গার্ল মেহু, বাচ্চাদের মতো কাঁদছিস কেন? তোকে আমি এভাবে দেখিনি মেহু, প্লিজ শান্ত হ, আমি টেনশন নিতে পারছি না। কি করেছো বল না। হি কিসড মি ভাইয়া। হোয়াট? সবার সামনে আমার ছোটে? মেহেরের শরীরে কম্পন অনুভব করা যাচ্ছে, ভেজা শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। মেহেরের গালে হাত রাখে আবির, আবেগাক্রান্তর মতো খেপে উঠে বলে, খুব বড় ভুল করেছে তোর গায়ে হাত দিয়ে, আমি আসছি একটু। তুই কাঁদিস না পাখি, তোর কষ্ট আমি ভুলিয়ে দেব, মন খারাপ কমে যাবে, একটু অপেক্ষা কর, আমি আসছি, ঠিক আছে? মেহের কোনো জবাব দেয় না, অশ্রু ভরার চোখে সে দেখে আবিরে চলে যাওয়া। দুই একটা দীর্ঘশ্বাসও ফেলে। কষ্ট হওয়ার কি কথা নয়, 22টা বছর যাবৎ আগলে রাখা সম্মানে আঘাত হেনেছে আরুষ। মেয়েটাকে মানসিকভাবে ভেঙে ফেলতে যা যথেষ্ট ছিল। চোখের সামনে বারংবার ভাসছে সকালের দৃশ্য, চোখ বুঝলে চোখ খুললে এক দৃশ্য, বুকের ভিতরটা কেঁপে ওঠে মেহেরের, মুখে ওড়না চেপে তুমুল গতিতে কাঁদে সে, বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।